এনটিভির বিশেষ আয়োজন সমসাময়িক প্রশ্নোত্তরে আপনাদের স্বাগত। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন বসত আর্কিটেক্টের প্রধান প্রকৌশলী জনাব মাসুদুর রহমান খান। জনাব মাসুদ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাসুদ, আমরা আসলে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বিষয়টা একটু স্পর্শকাতর এবং বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি বিষয়। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার সমাধি করা হয়েছে তার স্বামীর শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। তার পারিবারিকভাবেই তারা এটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া করছেন। তো আপনি এর আগেও আপনাকে অনেকেই চেনে একটি বিষয়ে, যে আপনি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি, জিয়া উদ্যানে যে সমাধিটি, এটির আর্কিটেক্ট আপনি। এটি সৌভাগ্য হয়েছিল আপনার করার। সেই হিসেবে আপনাকে সবাই জানে, চেনে এবং সে কারণেই শহীদ জিয়ার কবরের পাশে যখন বেগম খালেদা জিয়ার হবে, সে আপনার মাধ্যমেই, যেহেতু আপনার ডিজাইন করা সেই সমাধি আপনার মাধ্যমেই করা হয়েছে। তো এই যে বেগম খালেদা জিয়ার কবর খোঁড়ানো, বাধাই করানো, সেটিও আপনার প্রতিষ্ঠান থেকেই করানো হয়েছে, যাতে মূল নকশায় কোনো ধরনের পরিবর্তন না আসে। আপনার অনুভূতিটা প্রথমে একটু জানতে চাই এই কাজগুলো নিয়ে। বর্তমান যিনি কর্ণধার বিএনপির জনাব তারেক রহমান, ওনার প্রতি একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিয়ে শুরু করতে হয় কথা বলতে গেলে। আর আপনি যেভাবে বললেন, ঠিক ব্যাপারটা এরকম না। ঘটনাটার পেছনে যেটা হয়েছিল সেটা হচ্ছে, যেদিন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন, সেদিন সকালবেলায়, ভোরবেলায় আপনার 6:45টার দিকে একটা ফোন আসে আমার বাসায়। তো উনি ইন্তেকাল করেছেন 6টায় আর কি। তো ফোনটা আসে, আমি সচরাচর এত সকালে ঘুম থেকে উঠি না, একটু পরে উঠি, কিন্তু আমার ওয়াইফ যেহেতু নামাজ পড়ে, সে একটু আগে উঠে তার ঠিক সেই ফোনটা দেখে আর কি, দিয়ে বলে, আমাকে ডাকলো, বলে যে বেগম ডাক্তার জাহিদ তোমাকে বোধহয় ফোন করতেছে। উনি নামটা দেখছে, ডাক্তার জাহিদ। তো শুনেই আমি ডাক্তার জাহিদ ভাইয়ের নামটা শুনে আমি মানে আমার একটা ইয়াতে আসে আর কি, যে নিশ্চয় কোনো খারাপ সংবাদ, এত সকাল ভোরবেলায় কেন উনি ফোন করলেন। আমি জানতাম যে কিছুটা আমার মধ্যে একটা ইয়ে ছিল আর কি, সন্দিহান ছিল। আমি আগের দিন এবার কেয়ারে গিয়েছিলাম হাসপাতালে বোঝার জন্য। আসলে সেদিন তো আসলে অনেক রাত পর্যন্ত তারেক রহমান ছিলেন, হ্যাঁ, ফ্যামিলি ছিল, ডাক্তার জাহিদ অনেক রাতে ব্রিফিং করেছেন। যেহেতু ওনারা ছিলেন, সেই কারণেই আমার একটু ভয় কাজ করছিল যে কোনো খারাপ বা সংবাদ আসে কি না। এই জন্য আমি আগের দিন গিয়েছি। ঠিক সেই কারণেই পরের দিন সকাল ভোরবেলায় যখন ফোনটা আসলো, ডক্টর জাহিদ নামটা বলতেই আমি চিন্তা করেছি, যা ভেবেছি তাই, ফোন ধরলাম। তখন উনি বললেন যে এরকম সকাল 6টায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম, উনি আর নেই, উনি ইন্তেকাল করছেন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব, আমার সামনে এই চেয়ারম্যান সাহেব বসা আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বসা আছেন, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ তোমার উনি। তো এটা আমি শুনে আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছি, এবং যাওয়ার সময় মাঝখানে একবার রাস্তার মধ্যে ডাক্তার জাহিদও ফোন করে আমাকে। তারপরে ওনার যে পিএস আছেন, যে রুমন আতিকুর রহমান, সেও ফোন করে যে ভাই কত দূর। মানে বোঝা গেল আমাকে তারা এখানে অনেক একটা মানে গুরুত্বপূর্ণ মনে করেছে এবং গুরুত্ব দিয়েই খুঁজতেছে। তা আমি গেলাম, ধরেন আরও আধা ঘন্টার মধ্যে যেয়ে পৌঁছলাম। পৌঁছার পরে দেখলাম যে ভিড়, স্থায়ী কমিটির অনেক যারা গুরুত্বপূর্ণ যারা মেম্বার তারা ছিলেন, নজরুল ইসলাম সাহেব, মির্জা ফখরুল সাহেব, মির্জা আব্বাস, এরকম আরও অনেকেই। তা আমাকে সব ভিড় ঠেলে ওনার সামনে টেবিলে নিয়ে গেলেন আর কি। তো অনেকে অনেক আইডিয়া বলতেছিল যে এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, বা একটু দূরে দিলে কি হয়, নাকি অন্য জায়গায় করবে কিনা, না ওই গ্রাউন্ডে করবেন কিনা, ঢাকার অন্য দূরে কোথাও করবেন কিনা, মানে কোথায় করলে ভালো হয়। তো আমি যাওয়ার পরে তারেক রহমান সাহেব আমাকে বললেন, ইউ আর দ্য এক্সপার্ট,
এই লাইনে আপনারই মতামত দিতে হবে। আপনি বলেন, আপনি কি কিছু ভাবছেন শোনার পরে? আমি আস্তে আস্তে কিছুটা চিন্তা করছি, আগে তো অতটা ওইভাবে ভাবি নাই। তবে আমার কাছে মনে হয়েছে যে পাশেই হওয়া উচিত, কারণ দূরে গেলে আমাদের দেশের যে রাস্তাঘাটের যে ট্রাফিক সিস্টেম কিংবা অন্যান্য বিবেচনা করলে মানে এটা একটা আরও হ্যাজার্ড হবে শহরটা, কারণ ম্যাডামের গুরুত্বও কম নয়, তার চেয়ে কনসেন্ট্রেশন এবং ফোকাল পয়েন্টটা এক জায়গায় থাকাই ভালো। একই জায়গায় থাকলে হ্যাঁ, বিষয়টা সবার জন্য গুরুত্ব এবং মেনটেনেন্স এটার আরও বাড়বে এবং এটা প্রতি আমাদের কেন্দ্রবিন্দু হবে সব কিছুর। আমার মনে হয় এখানে থাকাই হওয়া উচিত। আর তখন উনি কতটুকু কেয়ারফুল দেখেন, তারেক রহমান সাহেব বললেন যে সেক্ষেত্রে আপনাদের আর্কিটেকচার নষ্ট হবে না, যেহেতু সংসদ ভবনের অ্যাক্সিসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিটা ঠিক ওই অ্যাক্সিস বরাবর, তো পাশে যদি আরেকটা কবর হয় তাহলে কি আমাদের এটা নষ্ট আপনাদের কি বলেন আপনার? আমি বললাম যে আমি এটাও চিন্তা করতে করতে আসছি। আপনি কি চিন্তা করছেন? আমি যে এইখানে এইভাবে করলাম, আর ওই পাশে আমরা করে কবরের শেপটা আমরা এমনভাবে করলাম যাতে দুইটা কবর এখানে থাকবে, কিন্তু কবরের যে আউটলাইনটা এটা চেঞ্জ করে দিলাম, মানে ওইদিকেও সমানভাবে জায়গা নিয়ে একটু বড় আকৃতি করে দিলাম যাতে এটা অ্যাক্সেসের মধ্যে থাকে। অর্থাৎ প্রেসিডেন্ট সাহেবের সমাধি পাশে, বেগম জিয়ার ওনার সমাধি ওই পাশে, সিমিলারলি আরেকটু জায়গা নিয়ে একটা ঘরের ভিতর আমরা একটা গ্রাউন্ড করে স্কোয়ারের মতো, সেটার মধ্যে এটা মানে আর্কিটেকচারালি যাতে জিওমেট্রিক্যালি কোনো সমস্যা না হয় আর কি, দৃষ্টিগতভাবে। তো এটা বলার পরেই পাশে বসা ছিল ওনার মেয়ে জায়মা রহমান, সে শুনতেছিল, সে বলতেছে আব্বু দিস ইজ দ্য বেস্ট সলিউশন। সে পাশ থেকে বলছে, তার মানে ওনার মেয়েকেও ডিসিশনের মধ্যে বসায় রাখছে উনি। তখন উনি বললেন যে ওকে, আমিও মনে করি ভাই এটাই ফাইনাল, এর বাইরে আর কোনো চিন্তা বা কেউ যাতে কোনো কিছু মনে না না করেন। মানে সেই সময় সিদ্ধান্তটা একদম ফাইনাল হলো যে ওখানেই খালেদা জিয়ার কবরটা হবে। পরে তারপর উনি বললেন আপনি যান, আমি আবার একটু দাগ দিয়ে দিই, এটা আপনার সাথে রাখবেন যে উনি এটা করছে, এগ্রি করছে এবং এটাই ফাইনাল, এবং আপনি সেই অনুযায়ী আপনার অনুমোদনটা দিয়ে দিলেন আপনাকে কাজ করার, আপনি ব্যবস্থা নেন, আগামীকাল এতটা সময় দাফন হবে, সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নেন। এটাই ওখান থেকে সিদ্ধান্তটা হয়। হ্যাঁ, সেটি আমরা আসলে এই ঘটনাটি আপনি বললেন বলেই আমরা জানতে পারলাম। আমরা তো বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বা সাংবাদিকরা যেভাবে জেনেছি যে এটি পারিবারিক একটি সিদ্ধান্ত, যে শহীদ জিয়াউর রহমানের পাশেই তার বেগম খালেদা জিয়া। পারিবারিক এইভাবে বলবো না, উনি যথাযথ প্রফেশনালিজমকে প্রাধান্য দিয়ে, মানে অর্থাৎ ওনার যে দায়িত্ববোধ, একটা জিনিস খেয়াল করেন যে উনি একমাত্র ফ্যামিলি মেম্বার ছেলে, এখন চিন্তা করার আর কেউ নাই ওনার, তো সেই জায়গা থেকে উনি ভাববেন, এবং সেই ভাবনাটা উনি প্রথমেই ভাবছেন। শুধু ভাবেনই নাই, এটার পিছনে কাকে বলা উচিত, কার পরামর্শ নেওয়া উচিত, উনি যে মূল্যায়ন করলেন একজন স্থপতিকে, সেই জিনিসটা আমার কাছে অত্যন্ত। এবং আপনি আরেকটা কথা বলেছেন যে উনি বারবার জিজ্ঞেস করেছেন যে এতে করে মূল নকশার কোনো পরিবর্তন হবে, মানে নষ্ট হবে কিনা, যে মূল নকশাটি আপনি করেছিলেন তার কোনো ব্যত্যয় ঘটবে কিনা। আমি সেটি আপনার কাছে জানতে চাই যে একজন স্থপতি হিসাবে আপনি আসলে কি মনে করেন, এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবরের পাশে যে কবরটি হলো, আপনি বলছিলেন বিষয়টি, তারপর আরেকটু খোলাসা করে, এটি মূল স্থাপত্য নকশার ধারাবাহিকতা বজায় রেখেছে নাকি দুঃখিত এতে আর কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে? দেখুন, আমরা যখন প্রথম জিয়াউর রহমান সাহেবের যে সমাধি, এটার নাম ছিল জিয়া উদ্যান আমরা দিয়েছি। এটা মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন্দ্র করেই এই উদ্যানটি হবে এবং এইভাবেই আমরা ডিজাইন করেছিলাম। কিন্তু সেই সময়ে একটা বাজেটের নিয়ন্ত্রণ খুব কঠোরভাবে করা হয়েছিল আমাদের পিছনে, বাজেট নিয়ন্ত্রণ। মির্জা আব্বাস ছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী, উনি আমাদেরকে কোনোভাবেই টাকা বাড়তে দিবে না, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এবং সেই সময়ে আপনার আমাদের যে কতগুলো কম্পোনেন্ট ছিল, মনে করেন 5-6টি কম্পোনেন্ট ছিল,
তার মধ্যে আমরা 3টি কম্পোনেন্ট মোটামুটিভাবে করতে পেরেছি, বাকিগুলা সেভাবে সমাপ্ত হয় নাই। হ্যাঁ, যেমন ধরেন আমাদের কম্পোনেন্টের মধ্যে ছিল পুরো কাজটি তো আপনি সমাপ্ত করতে পারেননি তখন। রাইট, প্রথম ছিল প্রবেশপথের ব্রিজ, সেটা মাঝখানে হইল ডেভেলপমেন্ট অফ মজুলিয়াম, যেটা মানে সমাধির যে কেন্দ্রটা সেটাকে ডেভেলপ করা, আর তার পরবর্তীতে ছিল একটা জিয়া মেমোরিয়াল বা মেমোরিয়াল হল আন্ডারগ্রাউন্ড এবং উপর মসজিদ। সেটা হয়েছে, এই 3টা কম্পোনেন্ট মোটামুটিভাবে হয়েছে, কিন্তু এটার দুই পাশে যে দুই পাশ ধরে যে প্রতিনিয়ত মানুষের আগমন, এবং আমাদের মূল কনসেপ্ট ছিল এটা একটি প্লেস ফর দ্য পিপুল, নট অনলি জিয়া উদ্যান, এটার ব্যাকগ্রাউন্ডের নামটা ছিল প্লেস ফর দ্য পিপুল। তো প্লেস ফর দ্য পিপুল, ইট ওয়াজ আওয়ার কনসেপ্ট, যে আমরা এটাকে শুধু মাজার হিসেবে বলি, মাজার অনেকেই বলে মাজার, কিন্তু আমরা মাজার হিসেবে এটাকে আনতে চাই না। একটা আধুনিক শহরের এই লুয়াইকেনের স্থাপত্যের পাশে, তারই স্থাপত্যের ধারায়, তার ইনফ্লুয়েন্স নিয়েই আমরা একটা আধুনিক একটা জায়গা তৈরি করতে চেয়েছি, যেটা স্পেস ফর পিপুল, এ প্লেস ফর পিপুল। এটা আমরা সংক্ষেপে জিয়া উদ্যান নাম দিয়েছি, যেখানে প্রতিনিয়ত জনগণ মানুষ আসবে, নিত্যদিনের বিভিন্ন ধরনের কার্যক্রম, লাইক সকালবেলায় মর্নিং ওয়াক, তারপর দুপুরে বাচ্চাদের খেলা টেলা, কিংবা কেউ এমনি ঘুরতে সেখানে আসলো। একটা মসজিদও রয়েছে। মসজিদও দেওয়া হচ্ছে, শুধু মসজিদ না, আমাদের পরিকল্পনা এখানে বসার জায়গা, ডাস্টবিন, তারপরে আপনার পাবলিক টয়লেটস, তারপরে কিছু অনুষ্ঠান করার জন্য কিছু মানে আপনার চত্বর, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্ল্যানিংয়ে ছিল, এবং কিছু ওয়াটার বডি ভিতরে ইন্টারনাল কিছু পুকুর ছিল, পুকুরগুলোকে রিশেপ করে ওয়াটার বডি তৈরি করা, এবং মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য কিংবা আলাদাভাবে বসার জন্য ছোট ছোট কিয়স্ক, বিস্তর এই উদ্যানের যত মানে আইডিয়া আপনার যাচ্ছিল সেই অনুযায়ী বাচ্চাদের জন্য খেলার একটা মানে পার্ক ফেসিলিটি ডেভেলপ করে দেওয়ার জন্য, যে পৃথিবীর বাইরে দেখবেন আমাদের দেশে এইগুলা কম, যে আউটডোরে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পার্ক থাকে, ছোট ছোট বাচ্চাদের। তো আমাদের দেশে এই পার্ক ফেসিলিটি কিংবা খেলাধুলার ফেসিলিটি ঢাকা শহরের যে আয়তন এবং জনগণ আছে, যে ঘনত্ব আছে, সেই তুলনায় অনেক কম। তা আমাদের এই জায়গাগুলোকে আমরা ওই দিক দিয়েও আমরা কাজে লাগাইতে পারি। পাশাপাশি এটাকে কেন্দ্রবিন্দুতে থাকবে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, এবং বর্তমানে বেগম খালেদা জিয়া। এই সমাধির আপনি 2002 সালে সম্ভবত এটির একটি 2002 সালে শুরু হয়েছিল, এটি শেষ হয়েছে, আমরা উদ্বোধন করতে পেরেছিলাম 4-এর আগে 2004 প্রথম দিকে আর কি। আর যে সংযোগ সেতুটি, সেটি কি পরবর্তীতে করা হয়েছিল না সেই সময়ই? না, সেই সময় করা হয়েছিল, একই সময়ের মধ্যে। গত 17 বছরে আসলে এই আমরা দেখেছি, এর আগেও আমরা বেশ কিছু গণমাধ্যমেও সেই সংবাদটি দেখেছি, অনেকেই আপনার ইন্টারভিউ করেছেন, যে এই সমাধিস্থল যে জায়গাটি, এর আগে কথা হয়েছিল গত ফ্যাসিস্ট সরকার এটিকে ভেঙে ফেলতে চেয়েছিলেন, এখান থেকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন। রাতের বেলা সেই সংযোগ ব্রিজটি ভেঙে ফেলার মানে এরকম পরিকল্পনা করা হয়েছিল। আপনার আসলে কি মনে হয় যে এই যে 17 বছর এই খুব ইয়ের মধ্যে রয়েছিল জায়গাটি, মানে অনাদরে রয়েছিল, সেই জায়গাটিতে এখন আর কি ধরনের সংস্কার করা প্রয়োজন, কি বাকি রয়েছে? আর এখন যেহেতু আরেকটি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো জায়গাটি, আরেকজনের কবর দেয়াতে, বেগম খালেদা জিয়ার কবর যেহেতু একই জায়গায় হলো, এই জায়গাটা আসলে এখন আর কিভাবে আরও সংস্কার বা আরও গুরুত্ব সহকারে? আপনি যেটা বললেন, আসলে এই ধরনের প্রকল্পের 2-3টা দিক থাকে। প্রথমত, এটার পিছনে একটি রাজনৈতিক বিষয় থাকে। তারপর দ্বিতীয়ত, এটার একটা স্থাপতিক যারা ডিজাইন করেন, লাইক আমাদের মতো স্থপতিরা যখন একটা কাজ করেন, তার এটা স্থাপতিক বিষয়, মানে আর্কিটেকচারাল যে ইস্যু, সেই জিনিসটা অবশ্যই কাজ করে। চাহিদাটা হয়তো রাজনৈতিক ইস্যু থেকে তৈরি হয় চাহিদাটা, কিন্তু পাশাপাশি সেটাকে মানে ওই স্থানগতভাবে মানুষের চাহিদা অনুযায়ী এবং স্থানগত বিবেচনায় কি হওয়া উচিত, সেই বিবেচনাটা করেন কিন্তু স্থপতিরা। আর একটা তৃতীয় বিষয় হলো পাবলিক এটাকে কীভাবে নেয়, আপামর জনগণ। তো সেই দিক থেকে 3টা বিষয় খুব আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ এখানে। তো
তো আপনি যেটা বললেন সেটা হলো প্রথমত রাজনৈতিক বিষয়, যেটা রাজনৈতিক কারণে ওনারা এটা সহ্য করতে পারেন নাই যে এখানে মানে শহীদ রাষ্ট্রপতি ওনার সমাধি এখানে থাকবে, ওনাদের যিনি প্রতিষ্ঠাতা ওনার সমাধি অনেক দূরে ঢাকা থেকে। তো এই ধরনের কম্পেয়ার ছোট মানে হিংসাত্মক হীনমন ভাবনা থেকে এটা হয়তো হইতে পারে, আমি এভাবেই বলতে পারি। কিন্তু ভাগ্য মানুষ এইসব ক্ষেত্রে ভাগ্যেরও একটা বিষয় আছে। তো সেই সময়ের প্রেক্ষাপটে মানে এই লোকেশনে মাদারের সিদ্ধান্ত মানে সমাধির সিদ্ধান্ত নেওয়াটা এটা ওনার ভাগ্যেরও একটা ব্যাপার। এবং মানুষের তখন জনমনে যে একটা শোক এবং ওনার প্রতি যে একটা সম্মান দেখানোর যে চেষ্টা ছিল সারা দেশব্যাপীর, সেইটা তো একটা মানুষের আকাঙ্ক্ষার একটি প্রতিফলনও বলা যায়। হ্যাঁ, সেটা তো একটা মানে রেকর্ড ছিল সেই সময়ে, এবং প্রতিটা অনেক মানুষ ওনার জন্য কেঁদেছিল, এবং সেইটার থেকেই ওনাকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্যই কিন্তু ওই জায়গাটি দেওয়া হয়, এবং কেউ কিছু কিন্তু সবাই এটাকে সাদরে গ্রহণ করেন। তো সেই সময়ে পরবর্তীতে মানে বিরোধী সরকার বা আওয়ামী সরকার আসার পরে হয়তো এই জিনিসটা নিয়ে ওরা অনেক খোঁচাখুচি করেছেন, এটাকে সরিয়ে দেওয়া যায়, ভেঙে ফেলা যায় কিনা, কারণ এটা ওনাদের মেনে নিতে পারছিলেন না। ষড়যন্ত্র হয়েছে এটি নিয়ে, রাইট। তো এখন স্থাপত্যিক বিবেচনায় এটা নিয়ে যখন আগানোর চেষ্টা করেছে, আপনি হয়তো জানেন কিনা জানি না, বিগত সরকার এটার পিছনে প্রায় 3.5 কোটি টাকার মতো খরচ করেছে শুধু ড্রয়িংগুলো আনার জন্য, লুইয়াইকেনের, যে বোঝানোর জন্য যে এই জায়গাটা এই জিনিসটা মাস্টার প্ল্যানকে ডিস্টার্ব করছে, ব্যত্যয় ঘটিয়েছে। তা এখন আমাদের স্থপতিরা যারা এক্সপার্ট বা সিনিয়র যারা স্থপতি আছেন, অনেক মতধারার পার্থক্য থাকতে পারে, তবে আমার যে ডিজাইন করা কাজটা আলহামদুলিল্লাহ আমি বলবো যে ওনারা কেউই সেরকম কোনো নেগেটিভনেস শো করে নাই, এবং বরঞ্চ অনেকেই বলেছেন যে এক্সেলেন্ট ওয়ার্ক। হ্যাঁ, অনেকেই আমাকে উৎসাহ দিয়েছেন যে মার্ভেলাস, খুবই সুন্দরভাবে সলভ করছে জিনিসটা। তো কারণ দৃষ্টিকূট হয়নি, বরঞ্চ ওই দিন আমার এক টিচার, উনি আমার অত্যন্ত শ্রদ্ধার একজন, নাম বলার প্রয়োজন নেই, উনি আমাকে বলতেছিলেন যে উনিও ফোন করে বলতেছে যে আমি তো এতদিন ভালোভাবে শুধু নিচ থেকে দেখতাম রাস্তা দিয়ে যাওয়ার সময়, কিন্তু এইবার ঘটনার পরে আমি তো পুরো জিনিসটা বার্ডস আই ভিউ অনেক দেখলাম ভালোভাবে। তো আমার কাছে তো মনে হয় যে এটা একটা দারুণ কাজ হয়েছে, এটা এখন সরাইয়া ফেললে মনে হবে এটা মানে জায়গাটা নষ্ট হয়ে যাবে, মানে এটাকে যদি কেউ সরাইয়া ফেলতে চায়, মানে এতটাই সেটিংস হয়ে গেছে এটা। তো যাই হোক, এটা আমাদের মানে ভাগ্য। মানুষ মানে বিশেষ করে ওনার মতো স্থপতি যখন এই কথা বলেছেন, অবশ্যই আমি কৃতজ্ঞতা বা আমি আপ্লুত এই ক্ষেত্রে। এখানে এখন এই বর্তমান প্রেক্ষাপটে দেখেন, এটা যদি 1.5 বছর আগে ঘটনাটা ঘটতো তাহলে হয়তো এই ম্যাডামের, আমাদের সম্মানিত ম্যাডামের সমাধি হয়তো এখানে না হয়ে হয়তো অন্য কোথাও দিনাজপুর দিতে হইতো। এটা একটা ভাগ্যের ব্যাপার আসলে। জি, এই জন্য আমি বলছি এখানে ভাগ্য একটা বড় বিষয়। সৃষ্টিকর্তা এখানে, সৃষ্টিকর্তার হাত এখানে, আমাদের হাতে নাই, এক মানুষের হাতে নাই। জিয়াউর রহমানের এই সমাধি যে আপনি করলেন, সেই গল্পটা একটু শুনতে চাই যে আপনি কিভাবে করলেন। প্রায়ত সময় উনি আমাকে স্থাপত্য নিয়ে অনেক কথা বলতেন, তারেক রহমান সাহেবের কথা বলছেন সেই সময় ওনার বিয়ের আগে। তারপর ওনার বিয়ের সময় সামহাও মানে আমাকে অনেক কাজে ইনভলভ করা হয়েছিল, সেখানেও অনেক স্মৃতি আমার রয়েছে।